দেখো, যেটা বলতেছিলাম যে তাহলে E2 - E1 করলে কত আসবে? ভাইয়া -13.6 জেড স্কোয়ার কমন যায়, তাহলে হচ্ছে 1/n1 স্কোয়ার -1/n2 স্কোয়ার। ওই 13.6টার ভিতরে নিয়ে যাও, তাহলে কত আসে? আর জেড এর ভ্যালু আপাতত ধরে নাও কত, 1 ধরে নাও। এটা জেড এর ভ্যালু 1 এর জন্য এগুলো কাজ করে, বুঝছো? কাজ করে। তাহলে আমার এখান থেকে ডেল্টা ই সমান সমান কত পাইতেছি? 13.6। 13.6 ঝুলে নেওয়ার জন্য কি দিয়ে গুণ করবা? ইলেকট্রনের আধান দিয়ে গুণ করবা। ওই যে 1.6 × 10⁻−19, আর ডেল্টা ই এটা সমান দিয়ে সমান কি গুণ জানি করতে হবে। আমরা? আইনস্টাইন বলছিল কত, ফোটনের প্যাকেটের এনার্জি কত, hc/ল্যাম্ডা। হ্যাঁ ভাইয়া, hc/λ। ল্যাম্ডা সমান সমান কত দেখতেছি এখান থেকে? 1/λ সমান সমান দেখতেছি 13.6 ইন্টু ইলেকট্রনের চার্জ ডিভাইডেড বাই এইচসি। ঠিক আছে, এই জিনিসটা ক্যালকুলেট করে দেখো তো কত আসে। এন এর ভ্যালু আপনার কত ধরবো ভাইয়া? এন তো নাই এখানে, Just এই জিনিসটা এন ভ্যালু এর, বাই করো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এই এই জিনিসটার ভ্যালু কত আসে সেটা বাই করো। ভাইয়া 13.6 এর সাথে কি আপনার ওইটা কি? কি দিব, আপনার হলো গুণ দিব, এই হ্যাঁ, যেমন হ্যাঁ, 1.6 × 10। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া, ওই যে আপনার হলো রিডভার্গ যে আছে, একটা হলো কনস্ট্যান্ট আছে, ওইটার মান চলে আসে কত আসে? 1094017 একশো একশো দিয়ে গুণ করো ওইটারে যা পাইছো। আচ্ছা ভাই, আপনি লেখেন 10940। ল্যামডা, এই ল্যামডাটা কিসে পাবা? সেন্টিমিটারে পাবা। আর এইচ এর ভ্যালু এটা আসার কথা 109678। 1094 আসছে এখানে ভাইয়া। কত ফোর আসছে? জিরো ওয়ান 109401709 একশো দিয়ে গুণ করছো? হ্যাঁ ভাই, 100 দিয়ে আপনার গুণ করার ক্যালকুলেটর পরে এটা রেজাল্ট কত আসছে আবার বলো তো? 10। 1094017। হ্যাঁ, এটাই। তাহলে তোমার কিছু হয়নি, এত বড় আসার কথাই না। 7094 ভাইয়া। এত বড় আসার কথাই না, তুমি ক্যালকুলেশন ভুল করছো। 13.6 into 1.6 into 10 to the power -19 into 6.63 into 10 to the power -34 into 3 into 10 to the power 8. 13.6 1.6 into 10 to the power -19, 6 point divided by 6.63 into 10 to the power -34, 3 into 10 to the power 8. এটার পরে হচ্ছে যে অ্যান্সারটা আসবে ওটাকে 100 দিয়ে গুণ। 109401709 ভাই, এইটাই আসে। আচ্ছা, দাঁড়াও, বাদ দিয়ে গেছি নাকি কিছু, দেখি তো। কিছু কি বাদ দিচ্ছে এখানে? ভাইয়া বাদ 13.6 ইন্টু জেড না ভাই, এখানে তো কিছু বাদ দেন নাই। 7.6 ইলেকট্রন। ইলেকট্রন বলতে 99 ইন্টু 10⁻8 দিয়ে ভাগ করছে। ও সরি, 100 দিয়ে গুণ না, 100 দিয়ে ভাগ করবা, আমি উল্টা বলছি। 100 দিয়ে ভাগ করো ভাইয়া। হ্যাঁ, 100 দিয়ে ভাগ করলে এটা আসে। ঠিক আছে, ওইটা আর কি কাছাকাছি আর কি, বুঝছো? সবকটা আর হ্যাঁ ভাইয়া, অ্যাকুরেট ভ্যালু নিলে, মানে দশমিকের পর আরেকটু ভ্যালু নিলে এই জিনিসটা আসার কথা। তো এটার বলে রিডবার্গ কনস্ট্যান্ট। হ্যাঁ, আর এই যে ভাইয়া, তাহলে আমরা ফর্মুলা কি কি করলাম যদি সামারি করি।
প্রথমে আমার এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু মনে রাখতে হবে। আচ্ছা ভাই, আপনাকে একটা হলো পিডিএফ দিছে, একটা একটু আপনার হলো ম্যাথটা দেখাই দিবেন একটু। ধরো আগে এটা শেষ করে নি। 1.6 10⁻⁻19 কুলম, এটা কি ইলেকট্রনের চার্জ। এইচ হচ্ছে 6.634 10⁻⁻34। এগুলো একটু চেক করে নিও আরেকবার তাও। আম, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ আর কি কনস্ট্যান্ট আছে, রিডবার্গ কনস্ট্যান্ট 109678। কে আছে, কে কে 9 × 10⁹ কি হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এগুলো আমার কনস্ট্যান্ট, যেগুলো আমার ফর্মুলাতে লাগবে। ফর্মুলা কি কি পড়ছি? আর এন পড়ছি 0.53 n² জেড আংস্ট্রম, এটাকে মিটারে বানাইতে হয়। ওর রেডিয়াস পড়ছি কত? 0.53 এনার্জি ফর্মুলা কি করলাম? -13.6 ডিভাইডেড বাই n²। ইলেকট্রন ভোল্ট, জেডটা কোথায় গুণ ছিল জানো? এখানে গুণ ছিল, জেড। হ্যাঁ ভাই, এখানে গুণ ছিল। এটাকে জুলে নিতে হলে কি করতে হয়? ই দিয়ে গুণ করতে হয়, ই দিয়ে কি দিয়ে আপনার হচ্ছে গুণ করে দিতে করতে হয়। হয়? ওয়ান আর পয়েন্ট সিক্স আমরা কি বললাম? আমরা বললাম যে ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ডেল্টা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। আর সরি, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, ইকুয়াল টু কত করছি আমরা? এটা সমান সমান। আর আরেকটা জিনিস কি বললাম যে 1/λ সমান সমান কত বললাম? আর এইচ 1/n1² - 1/n2²। যদি উপর থেকে নিচে আসে তাহলে আমরা রেডিয়েট করে, আর নিচে থেকে উপরে গেলে কি করে? অ্যাবজর্ব করে, তাই না? অ্যাবজর্ব করে। যে উপর থেকে নিচে আসলে রেডিয়েট করে, আর নিচে থেকে উপরে গেলে আলো শক্তি অ্যাবজর্ব করে। আচ্ছা, আর এন এর ফর্মুলা কি পড়ছিলাম? n²h²4π²m z e²। এটা না, কি যেন পড়ছিলাম, ভুলে গেছি, বলো তো। ভাইয়া, এটা ঠিক আছে, আমি যেটা এন লিখছি এটাও স্কোয়ার। ঠিক আছে, বুঝছো, তবে এটা তোমার আমি পড়াইনি, সেজন্য আমি এটা লিখতেছি। কেমিস্ট্রি বইতে আছে। n²4π²e²m কে 4π²e²m কে 4π²e²m। আর গতিশক্তি কি হয়? বিভব শক্তি অর্ধেক হয়, তাই না? আর টোটাল শক্তি সমান সমান কত করছো? টোটাল শক্তি ফর্মুলা ইচ্ছা করলে মনে রাখতে পারো, না মনে রাখলেও সমস্যা নেই। টু টু m π² k² e⁴, 2m π² - 2m π² k ডিভাইডেড বাই n²h²। কে এর উপর মনে একটা স্কোয়ার ছিল। 2 পাই 2m π² k²। ঠিক আছে, এই যে কটা ফর্মুলা ছিল, না বলতে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আপনার এই চ্যাপ্টার কি এগুলাই? না, আরো আছে। তো দেখো এর পরের টপিক গুলো কি? পরের টপিক হচ্ছে রেডিয়েশন। পরমাণু 82 না 83, আমার ঠিক খেয়াল নাই। এর বেশি যদি আর কি ভরসংখ্য হয় তাহলে আচ্ছা, কি ফান্ডামেন্টাল পার্টিকেল কি আপাতত আমরা কি জানি? আমরা জানি ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে ইলেকট্রন আর প্রোটন। ঠিক আছে, নিউট্রন হচ্ছে ইলেকট্রন আর প্রোটন দিয়ে তৈরি। নিউট্রনের ভাঙলে ইলেকট্রন আর প্রোটন পাওয়া যায়। হ্যাঁ, আরেকটা ইয়া পাওয়া যায়, এই যাই হোক, আপাতত এটাই মনে রাখো। নিউট্রনের ভাঙলে ইলেকট্রন আর প্রোটন পাওয়া যায়। ইলেকট্রনটা উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনের কি বলে? বিটা রে বলে, তাই না? আচ্ছা, প্রোটনকে আসলে তিনটা ভাগে, প্রোটনকে ভাগ করা যায়। তিনটা গ্লুঅন থাকে। হ্যাঁ, এটা মানে আপ, ডাউন, আর একটা কি যেন বলে। তিনটা ফ্লেভার থাকে গ্লুঅনের, ভুলে গেছি। তিনটা গ্লুঅন থাকে, ঠিক আছে। গ্লুঅন কখনো প্রোটনের বাইরে আনা যায় না, ন্যাচারালি আর কি, খুবই কম সময়ের জন্য এক্সপেরিমেন্ট করে আনা যায়। ফান্ডামেন্টাল পার্টিকেল ইলেকট্রন আর তিনটা গ্লুঅন, কিন্তু তোমাদের বইতে লেখা ইলেকট্রন আর প্রোটন। আপাতত এটাই মনে রাখো। ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে ইলেকট্রনের ফিল্ড থাকে, আর গ্লুঅনের জন্য গ্লুঅন ফিল্ড থাকে আর কি, ঠিক আছে। ওই ফিল্ড ফ্ল্যাকচুয়েট করলে ওগুলো পার্টিকেল আকারে দেখতে পাই।
যাই হোক, অত ইসে যাওয়ার দরকার নেই, ওগুলো কোয়ান্টাম ফিল্ড থিওরিতে পড়ে আর কি। মানে ফিজিক্সের আপাতত সবচেয়ে মানে যেটা আর কি কাজ করে অ্যাডভান্স থিওরি হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি। যত এক্সপেরিমেন্ট আছে এগুলোর সাথে কোয়ান্টাম ফিল্ড থিওরি খুব ভালো প্রেডিকশন করতে পারে experiment গুলা। তো আপাতত আর কি যা পড়ছো এগুলা সবই ভুলভাল পড়ছো। মানে আপাতত যা পড়াইছে এগুলো মোটামুটি কিছুই ঠিক নেই। ওই আগে ওই যে বোরের রেডিয়াস রেডিয়াসটা পড়াইলাম, কারণ ওই তুমি প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা গুলো পড়ছো না, এন এর ভ্যালু এত হলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল এর ভ্যালু, এম এর ভ্যালু, এগুলো কিছুই ঠিক নেই। ঠিক আছে, এগুলো আসলে কি, কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে শ্রোডিঞ্জারের ইকুয়েশন, বুঝছো? নিউটনের ইকুয়েশন সলভ করলে যেমন পার্টিকেল কই থাকে আমরা এটা বলে দিতে পারি, ফিউচার কোথায় থাকবে, এরকমই কোয়ান্টাম মেকানিক্সে শ্রোডিঞ্জারের ইকুয়েশন থাকে একটা। শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা, শ্রোডিঙ্গার। হ্যাঁ শ্রোডিঞ্জার ইকুয়েশন থাকে, এটাই না, এটাই তো শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশন এটা কি ফ্রি পার্টিকেলের জন্য দেখছি? আচ্ছা, আরেকটা পটেনশিয়াল হবে, ম্যাটার করে না, এটা দেওয়া নেওয়ার সমস্যা নেই। মানে এরকম থাকে, এইচ বার সাই ইকুয়াল টু আচ্ছা জিরো। ভাই, আপনার হচ্ছে ওই আয়ের পাশে ওইটা কি লিখছেন ভাই? আপনি ইকুয়াস টুর কি ডান সাইড আয়ের পাশে ওটা কি আপনার কে এর মতো নাকি? এইচ বার, ঠিক আছে, এইচ বার এটা, হ্যাঁ, এইচ বার এটা বলে এইচ বার। এই ঠিক আছে, হ্যাঁ, এটার বলে হ্যামিল্টনিয়ান অপারেটর। যাই হোক, এটা যদি সলভ করো, এটা ফ্রি পার্টিকেলের জন্য, এটা সব পার্টিকেলের জন্য। হাইড্রোজেন অ্যাটমের যে পটেনশিয়াল ওইটা দিয়ে যদি আমরা সলভ করি, 1/r² পটেনশিয়াল, তাহলে দেখা যায় 3D তে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে, তাহলে কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, হ্যাঁ, ওইখানে আর কি হার্মাইট পলিনোমিয়াল থাকে কিছু, সরি লেজেন্ডার পলিনোমিয়াল থাকে, ওইগুলাতে এল আর এম এর কিছু, মানে ওগুলো ম্যাথ থেকে আসছে, এল আর এম এর কিছু কোএফিসিয়েন্ট থাকে, তাহলে আর কি ওই বিভিন্ন শেপ পাওয়া যায় আর কি। এই শেপ গুলা দেখছো, এগুলো কোনো ফিজিক্যাল শেপ না, এগুলো ম্যাথমেটিক্যাল শেপ, বুঝছো? ম্যাথের ইকুয়েশন সলভ করলে এই শেপ গুলো আসে, যে ডাম্বল আকৃতি বলে না, অরবিটাল ডাম্বল আকৃতি, এগুলো এগুলা ফুল তো ভুয়া কথা। এগুলা তো আপনার আপনার হাইব্রিডাইজেশন। না, এগুলো ফুল ভুয়া কথা। অরবিটাল কখনো ওই যে ডাম্বল আকৃতি হ্যান ত্যান এইসব হয় না, অরবিটাল তুমি জানোই না কোন শেপের অরবিটাল, বুঝছো? অরবিটালের আবার শেপ কেমন হয়, ওটা তো প্রবাবিলিস্টিক আর কি। হ্যাঁ, তো এইগুলো আর কি শুধু শুধু মানে তোমাদের বইতে মোটামুটি যা পড়ছো কেমিস্ট্রিতে মোটামুটি বেশিরভাগই আর কি মানে অ্যাকুরেট তথ্য না, এটা বুক কিপিং এর জন্য ইউজ করে, তবে আসল জিনিস এরকম না। আহ, যাই হোক, জাস্ট তোমার জানানোর জন্য বললাম। আর স্পিন, স্পিন স্পিন মানে উপরে নিচে ঘুরতেছে এরকম না, এগুলোর সাথে স্পিনের কোনো সম্পর্ক নেই। স্পিন হচ্ছে h/2 ইন্টু পাউলি মেট্রিসিস থাকে কিছু, পাউলি মেট্রিসিসের সাথে রিলেটেড স্পিন। ঠিক আছে, আহ, অনেকটা বলতে পারো ভর ভর মানে অ্যাঙ্গুলার, মানে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে রিলেটেড একটা প্রপার্টি বলতে পারো স্পিন কে আর কি। ঠিক আছে, ঘোরাঘুরি কোনো না, ইলেকট্রন ঘুরে না নিজ অক্ষের সাপেক্ষে, ইলেকট্রন তো বিন্দু, এটা ঘুরে কেমনে? আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে 83 না 84 এর উপর যদি থাকে ভর সংখ্যা, তাহলে দেখা যায় যে ওই নিউট্রন গুলা, ওই পদার্থ পরমাণুর মধ্যে যে নিউট্রন গুলা ওগুলো আনস্টেবল থাকে, ওগুলো ভাঙা শুরু করে, ভাঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন দেওয়া শুরু করে। আরেকটা মনে হয় রশ্মি উৎপাদন হয়, কি রশ্মি জানি না, দেখি, খেয়াল নেই। তো এই যে রেডিয়েশন হইতেছে, পরমাণু ভাঙতেছে, তার মানে তুমি আগে এন নিয়ে একটা পরমাণু নিয়ে শুরু করছো, একটু পরে দেখবা এখানে আর এন পরিমাণ নাই, এখানে এই সময় পরে ভাঙে এন টি পরিমাণ হয়েছে, তার মানে কিছু পরিমাণ ভাঙছে, N0 থেকে কিছু পরিমাণ ভাঙছে, ভাঙার পরে তোমার বাকি যতটুকু আছে এটুকু থাকবে। তো প্রবাবিলিস্টিক ল অনুযায়ী ভাঙে, কোনটা ভাঙবে সেটা বলতে পারবা না। তো ভাঙার প্রবাবিলিটি বাই করতে পারবা, তাহলে ধরো যে কোনো সময় তোমার ডিএন পরিমাণ ভাঙছে, তাহলে তোমার এই ডিএনটা যে কোনো ডিএন যে কোনো পরমাণু হইতে পারে, কোন পরমাণুটা ভাঙবে এটা বলতে পারবা না। তাহলে DN/N এইটা হবে হচ্ছে এ- এইটা হবে সমানুপাতিক হবে, যেই সময় প্রবাবিলিটি বাই করতেছো ওই সময় কয়টা অণু উপস্থিত আছে, বুঝছো? বুঝো নি? হুম। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, আমি কি ঠিক করছি? ভুলে টুলে গেছে আর কি, বুঝছো? জানি না, মাঝে মাঝে ব্রেন কাজ করে না। DN/N কই, ধরো একটা minute।
আচ্ছা আমি প্রমাণ করতে থাকি, ঠিক হলে আমি বুঝবো না যে ঠিক হয়েছে। ওই দেখার জন্য দেখো এখন আহ ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসে। আচ্ছা ভাঙতেছে না, ভাঙার কারণে একটা নেগেটিভ দিবা, কি পরিমাণে ভাঙতেছে, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা কনস্ট্যান্ট আসে ল্যামডা। এই ল্যামডাটাকে বলে হচ্ছে ক্ষয় ধ্রুবক, ডিকে কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এই যে ডিএন বাই এন নট, এটার একটা নাম আছে, এটার বলে অ্যাক্টিভিটি। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি, আর আর দিয়ে লিখলাম, তাহলে এটা এটার ডেফিনেশন কত, ডিএন বাই এন নট। বুঝা গেছে? বুঝো নাই? হ্যালো? ভাইয়া আছি আমি। তাহলে এখন এটার ইন্টিগ্রেশন করো, মানে ডিএন নিচে এনটি নিয়ে আসো, আর দুই পাশে মাইনাস ল্যামডা এন নট নিয়ে যাও, দুই পাশে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে আগে কত ছিল, আগে এন নট ছিল, এখন হয়ে গেছে কত, এনটি পরিমাণ হয়ে গেছে। ও আচ্ছা, আমি ভুল করছি, কি ভুল করছি বুঝতে পারছি। ফর্মুলাটা ছিল যে যে কোনো সময় ক্ষয়ের হার, যে কোনো সময় তোমার একটা পরমাণু যদি নাও, এন নট পরিমাণ, এটা ক্ষয় হইতে থাকবে, ক্ষয় হয়ে কিছু পরিমাণ এনটি তৈরি করবে। তাহলে যে ক্ষয়ের যে হারটা হবে ডিএনডিটি, সেটা হবে ওই সময় উপস্থিত পরমাণুর সংখ্যা সমান। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। তাহলে ডিএন বাই ডিটি এটা যেহেতু ভাঙতেছে, তাই ক্ষয়টা নেগেটিভ আছে, মাইনাস ল্যামডা এন, এই ল্যামডাটাকে বলে ডিকে কনস্ট্যান্ট। আর এই ডিএনডিটি, এই ডিএনডিটি থেকে বলে অ্যাক্টিভিটি। ঠিক আছে, অ্যাক্টিভিটির একক হচ্ছে বেক্রেল, এত বেক্রেল। ঠিক আছে। আচ্ছা কিউরি আর বেক্রেলের মধ্যে একটা সম্পর্ক আছে, বই আছে সামনে? বই, হ্যাঁ ভাইয়া আছে তো। আমার কাছে বইটাই নাই সামনে, বুঝছো, একটু বইটা খুলে দেখো যে কিউরি আর বেক্রেলের মধ্যে একটা সম্পর্ক দেওয়া। আচ্ছা ওই কনসেপ্ট বুকেই আছে, দাঁড়াও কনসেপ্ট বুকটা দেখো। হ্যাঁ ভাইয়া আছে, আপনার আপনার কনসেপ্ট বুকও আছে ভাইয়া। কনসেপ্ট বুকে একদম শুরুতে দেখো কিউরি আর বেক্রেলের মধ্যে মনে হয় একটা সম্পর্ক দেওয়া আছে, 3.8 × 10⁻10 বেক্রেল মনে হয় এক কিউরি। পিওরি। একটু আবার হ্যাঁ বলেন আপনার কি নামটা কি? হ্যাঁ আছে ভাই, আছে আছে। হ্যাঁ, আমি আপনার টেক্সট। হচ্ছে এক কুড়ি ইকুয়ালস টু 3.7 × 10⁻10 ডিকেই পার সেকেন্ড আর কি। বেক্রেল মানে কি, বা বেক্রেল মানে আপনার হইতেছে হচ্ছে দেখো, এটা কি, এটা হচ্ছে ডিএন মানে কি ডিকে, আর এটা কি টাইম সেকেন্ড। ঠিক আছে, তাহলে বেক্রেল মানে কি, এক বেক্রেল মানে হচ্ছে এক ডিকে পার সেকেন্ড। তাহলে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা আর দিয়ে লিখি, হ্যাঁ আর দিয়ে লিখতেছে রেডিও অ্যাক্টিভিটি, আর এই আর এর ইউনিট হইতেছে বেক্রেল। বেক্রেল মানে কি, পার সেকেন্ডে কয়টা ডিকে হইতেছে। আর কিউরি দিয়েও লেখে কিউরি, কিউরি মানে হইতেছে 3.7 10⁻10 কত, জানিস। 10 10 না? হ্যাঁ ভাইয়া, আপনার হলো 10⁻10। হ্যাঁ এইটাই। এটা কি বুঝছো নাকি বুঝো না এই পর্যন্ত যা বলছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা এই ডিএনডিটি সমান সমান আমরা কত লিখতেছি, মাইনাস ল্যামডা এন। তাহলে আমি ডিএন এর নিচে এন নিয়ে আসলাম, মাইনাস ল্যামডা ইন্টু ডিটি নিয়ে গেলাম, দুই পাশে ইন্টিগ্রেশন করে দিলাম। এই পাশে এন নট ছিল এখানে, যে কোনো সময়, যখন সময় শুরু ছিল ওই সময় এন নট ছিল, আর যখন সময় টি ওই সময় আমার পরমাণু কর্তৃক কয়টা ছিল, এনটি। এনটি কি, এনটি ছিল টি সময় পরে। টি সময় পরে মানে কি, যতগুলা ভাঙছে, ভাঙার পর যা থাকে, টি সময় পর যা আছে, বুঝছো? মানে সোজা বাংলা ভাষায় টি সময় ধরে যা ভাঙছে, ভাঙার পরে যতটুকু আছে ওইটাই হচ্ছে এনটি। আর এন নট কি, সময়ের শুরুতে, সময়ের শুরুতে যে কয়টা নিয়ে শুরু করছিলাম। বুঝছো? তাহলে এটা আমার ইন্টিগ্রেশন করলে কত আসে, লন এন আসে। আপার লিমিট বসাইলে লন এন টি, লোয়ার লিমিট বসাইলে লন এন জিরো মাইনাস
তো লনের ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, লন এ মাইনাস বি মানে লন এ বাই লন বি। এটা আসলে মাইনাস ল্যামডা টি, লনটার ওই পাশে নিয়ে গেলাম, লন ওই পাশে নিয়ে গেলে কত আসে, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর এন নট দিয়ে গুণ করে দিলাম। এইটাই হইতেছে তোমার ফর্মুলা। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এই এনটা কি আবারও বলতেছি, এটা কি জানিয়ে শুরু করছি, এটা কি ভাঙার কি সময় ধরে ভাঙার পরে যা আছে, ভাঙার পর যা বাকি থাকে। এটা গ্রাফ আঁকলে কেমন আসবে? এই যে এটার যদি গ্রাফ আঁকো, তাহলে গ্রাফটা আসবে এরকম আসবে, অ্যাসিম্পটোটিক্যালি ইনফিনিটিতে যে জিরো এসে পড়বে। বুঝা গেছে নাকি বুঝো নেই? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ভাঙছে কটুক, শুরুতে যা নিছো মাইনাস এখন যা আছে এন নট মাইনাস এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে এন নট কমন নিলে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটার যদি গ্রাফ আঁকো, এটা গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? যতটুক ভাঙছে ডেল্টা এন এর গ্রাফ। আর এটা কার গ্রাফ, সাদাটা এন অফ টি এর গ্রাফ। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। দ্বিতীয় ফর্মুলাটা মনে রাখার কোনো কারণ নাই, প্রথমটা মনে রাখলেই হয়, এমনি বাই করে ফেলানো যায়। তাহলে আমরা কি বললাম যে টি সময় পরে ভাঙার পরে আমার কত আসতেছে, আগে যা ছিল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এই ল্যামডা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে একইভাবে আমরা লিখতে পারি, এটা তো পরমাণুর সংখ্যা দিয়ে করছো, পরমাণুর সংখ্যাটা কি দিয়ে, মানে আমরা কি জানি এন সমান সমান এন বাই এন এ। তার মানে আমার এই দুই পাশে যদি এন এ দিয়ে ভাগ করে দিতাম, তাহলে কি লিখতে পারতাম, এটা মোল সংখ্যা দিয়েও লিখতে পারতাম ফর্মুলাটা, আদি মোল মাইনাস ল্যামডা টি। আর মোল সংখ্যা মানে কত, ভর বাই আণবিক ভর। তো দুই পাশে যদি আমরা যদি ইকুয়াস টু হয় হচ্ছে ভিএস ডিভাইডেড বাই 10 কিউব, এন ইজ ইকুয়াস টু হয় ঠিক আছে, ডাব্লিউ বাই দুই এম। পাশে যদি মলিকুলার ম্যাস এম দিয়ে গুণ করে দাও, মোলের সাথে যদি মলিকুলার ম্যাস দিয়ে গুণ করে দাও, তাহলে কি লেখা যায়, ভরের জন্য লেখা যায়, বা ডাব্লিউ রে এম দিয়ে লিখি, বড় এম হইতেছে মলিকুলার ম্যাস। তাহলে আমরা কি লিখতে পারি, এম ইকুয়াল টু এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। এটা কি বুঝছো? মোল সংখ্যা দিয়েও লিখতে পারো, পিস, এন হইতেছে পিস সংখ্যা, কয়টা পিস আছে, আর এন কি মোল, মোল দিয়ে লিখতে পারো। হ্যাঁ, এটা কি পিস সংখ্যা, এই ছোট এইগুলা কেটে দাও, পিস সংখ্যা, পিস কয়টা পিস নিছো। আর এটা কি ওয়েট দিয়েও লিখতে পারো, ভর দিয়েও লিখতে পারো, ঠিক আছে? একইভাবে অ্যাক্টিভিটি, টি সময় পরে অ্যাক্টিভিটি হইতেছে আদি অ্যাক্টিভিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এটাও লিখতে পারো। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে পরমাণু যেহেতু প্রবাবিলিস্টিক্যালি ভাঙতেছে, প্রবাবিলিস্টিক্যালি যেহেতু ভাঙতেছে, তার মানে আর কি থাকা উচিত, একটা হাফ লাইফ থাকা উচিত, মানে কত সময় পরে অর্ধেক হয়ে যাবে। তাহলে যে সময় পরে এটা অর্ধেক হয়ে যাবে, ওই সময়টার আমরা বলতেছি টি হাফ। তার মানে এন কত হয়ে যাবে, এন নট বাই টু হয়ে যাবে। এই ফর্মুলাটা যদি বসাও এখানে, এন নট বাই টু, এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এন নট কাটাকাটি যায়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সমান সমান কত আসে, হাফ আসে। তার মানে ল্যামডার ভ্যালু, আর টি এর জায়গায় কত লিখবা, এটা টি হাফ লিখবা। তাহলে এখানে আমরা কত লিখতে পারছি, ল্যামডা টি হাফ ইকুয়াল টু লন হাফ, লন হাফে কত লেখা যায়, মাইনাস লন টু, মাইনাস মাইনাস কাটা, তাহলে এখান থেকে আমরা টি হাফের ভ্যালু কত দেখতে পারতেছি, লন টু বাই ল্যামডা। না বুঝলে বলো।
হ্যাঁ ভাইয়া বুঝতে টি পারছি। হাফটা কি? হাফ লাইফ। এটা কি ডিকে কনস্ট্যান্ট? আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাভারেজ লাইফ। অ্যাভারেজ লাইফ কেমনে পাবো? মনে করো প্রথম পার্টিকেল টি1 সময় বাঁচে, তারপর এটা টি2 সময় বাঁচে, তারপর এটা টি3 সময় বাঁচে, ঠিক আছে? তো এই পাশে আমরা এন লিখলাম আর এই পাশে আমরা টি প্লট করলাম, এরকম একটা লাইফ আসলো। প্রত্যেকটা পার্টিকেলের জন্য গ্রাফ এরকম লাইন প্লট করলাম। তাহলে আমরা এরকম লাইন আহ আমরা চাইতেছি এখন প্রত্যেকটা পার্টিকেলের জন্যই একটা সেম পরিমাণ টি পাবো, আর অ্যাভারেজ টি পাবো, ঠিক আছে? অ্যাভারেজের কনসেপ্ট কি? যে সাদা কার্ভের নিচে যে এরিয়া এবং এই রেক্ট্যাঙ্গেলের নিচে যে এরিয়া, দুইটা এরিয়া কি হইতে হবে? সমান হইতে হবে। মানে সাদা কার্ভের নিচে এরিয়া কত আসবে দেখো তো, এটা যদি ডিএন হয়, ডিএন হয়, টিটাকে ফাংশন অফ এন আকারে লিখতে পারো, টি ইজ এ ফাংশন অফ এন আকারে লিখতে পারো, তাহলে এরিয়াটা কত আসবে? টি ইন্টু ডিএন। তাহলে টোটাল এরিয়াটা কত? টি ডিএন। এটা কার সমান হবে? এই যে আমরা একটা অ্যাভারেজ বলে নিতেছি ফিক্স, এই ডটেড লাইনটা ফিক্স, এই রেক্ট্যাঙ্গেলের নিচে যে এরিয়াটা পাবো সেই এরিয়াটা সমান হবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের নিচে এরিয়াটা কত আসবে? টাও ইন্টু টোটাল পার্টিকেল কয়টা ছিল? এন নটটা। তাহলে অ্যাভারেজ লাইফের ডেফিনিশন হইতেছে টি ফাংশন অফ এন ডিএন ডিভাইডেড বাই এন নট। তাহলে টি ফাংশন অফ এন কেমনে পাবো? আমরা কি জানি? এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখান থেকে আমরা কি লিখতে পারতেছি দেখো তো, এন বাই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি? লন এন নট বাই এন, না, লন এন বাই এন নট মাইনাস ল্যামডা টি। ওই পাশে ল্যামডা দিয়ে ভাগ করে দাও, মাইনাস ওয়ান বাই ল্যামডা দিয়ে, এটি হচ্ছে আমার টি। তাহলে টি এর ভ্যালুটা বসায় দাও, ঠিক আছে? এই যে মাইনাস ওয়ান বাই ল্যামডা, এন নট বাইরে চলে আসলো, ভিতরে থাকলো লন এন বাই এন নট ডিএন। এন বাই এন নট, এটাকে তুমি অন্য একটা জিনিস ইউ ধরে নাও, তাহলে ডিএন এর ভ্যালু কত আসবে? এন নট ইন্টু ডিইউ। তাহলে এটা যদি বসায় দাও এখানে, তাহলে কত আসে? অ্যাভারেজ লাইফ কত থেকে কত পর্যন্ত হতে পারে? তোমার পার্টিকেল কয়টা আছে? শূন্যটা পার্টিকেল থেকে ইনফিনিটি পার্টিকেল হইতে পারতো, দুইটাই বসাই দিচ্ছ। তাও সমান সমান কত আসবে? যে মাইনাস ওয়ান বাই ল্যামডা এন নট। দেখো তো, এন এর ভ্যালু যদি জিরো বসে তো ইউ এর ভ্যালু জিরো, এন এর ভ্যালু যদি ইনফিনিটি বসে তো ইউ এর ভ্যালু ইনফিনিটি। তাহলে লন, এই যে এন বাই এন নট কে বলছিল ইউ, আর ডিএন এর ভ্যালু হইতেছে এন নট ডিইউ, এন নট ডিইউ, এন নট কাটা। এটা কত আসতেছে? মাইনাস ওয়ান বাই ল্যামডা। লন ইউ এর ইন্টিগ্রেশন করলে কত আসে? ইউ, লন ইউ মাইনাস ইউ, জিরো টু ইনফিনিটি বসাই দিবা, বসালে কত আসে দেখো? ইনফিনিটি, ইউ ইনফিনিটিতে যায় এবং লন ইনফিনিটিতে যায়। লন হচ্ছে লনের গ্রাফ কিরকম আসে? এরকম আসে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ভুল করছি বুঝছো। পার্টিকেল তো ইনফিনিটি, পার্টিকেল তো এন নট পর্যন্ত যাবে বুঝছো, পার্টিকেল তো এন নটটা আছে, জিরো থেকে এন নট সব কয়টা পার্টিকেলের জন্য লিখবা। তাহলে জিরো বসাইলে ইউ এর ভ্যালু জিরো আসে, আর এন এর ভ্যালু যদি এন নট বসাও তাহলে ইউ এর ভ্যালু ওয়ান আসে। জিরো থেকে ওয়ান পর্যন্ত ইন্টিগ্রেশনটা হবে, জিরো থেকে ওয়ান পর্যন্ত ইন্টিগ্রেশন হবে। তো তুমি যদি ওয়ান বসায় দাও, লন ওয়ান এর ভ্যালু জিরো, আর এখানে জিরো ওয়ান বসাইতে পারো, ওয়ান বসাইলে কত আসবে? মাইনাস ওয়ান আসবে, তাহলে ওয়ান বাই ল্যামডা আসবে। আচ্ছা, জিরো বসালে এটা জিরো, লন ইউ এর ভ্যালু ইনফিনিটি মানে ব্লো করে আর কি, ব্লো আপ করে, মাইনাস ইনফিনিটি থেকে ব্লো আপ করে। তাহলে জিরোর সাথে ইনফিনিটি গুণ করলে ওই সিঙ্গুলারিটি রিমুভেবল হয়। যাই হোক, কত ডিফিকাল্টিতে তোমার যাইতেছি না, আপাতত মনে রাখো ইন্টিগ্রেশনের ভ্যালু ওয়ান বাই ল্যামডা আসছে, লিমিট দিয়ে আর কি চেক করা যায় ওইটা, ওই ইন্টিগ্রেশনটা। তাহলে দেখো অ্যাভারেজ লাইফের ফর্মুলা কি পাইছো? ওয়ান বাই ডিকে কনস্ট্যান্ট। বুঝতে পারছো নাকি বুঝো নি? তাহলে ফর্মুলা কি কি পড়লা? ফর্মুলা পড়লা যে ডিএন ডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন, ল্যামডা এন,
ঠিক আছে, ল্যামডা এন। ঠিক, ডিএনডিটি এই জিনিসটারই আমরা বলতেছিলাম অ্যাক্টিভিটি, যেটার একক হচ্ছে ভেক্টর। আমরা পড়ছি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, m ইকুয়াল টু m নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, মোল সংখ্যা ইকুয়াল টু আদি মোল সংখ্যা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আর কি বললাম, অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি ইকুয়াল টু আদি রেডিও অ্যাক্টিভিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। হাফ লাইফ পড়ছি লন টু বাই ল্যামডা, আর অ্যাভারেজ লাইফ পড়ছি 1/λ। না বুঝলে বল। আচ্ছা, তোমার যদি এরকম একটা মিশ্র পার্টিকেল থাকে, সংকর পার্টিকেল, ঠিক আছে, এটার হাফ লাইফ দেওয়া আছে λ1, এটার ডিকে কনস্ট্যান্ট দেওয়া আছে λ2, তাহলে পুরো জিনিসটার অ্যাভারেজ লাইফ কত আসবে? পুরো জিনিসটার অ্যাভারেজ লাইফ হবে 1/λ1 প্লাস 1/λ। তো এটা প্রমাণ করা যায়। ইকুয়েশনটা ওই ইন্টিগ্রাল একটা লিনিয়ার অপারেটর, দুই ভাগে ভাগ করে লেখা যায়। যাই হোক, কত ডিফিকাল্টিতে যাইতেছি না, এটা মনে রাখো। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। বেশি কঠিন হয়ে গেছে? না ভাইয়া, এগুলা তো আপনার গুণগত রসায়নের কনসেপ্ট। এগুলো তো গুণগত রসায়নে নাই। এগুলা নাই ভাইয়া, জাস্ট ফার্স্টে যেগুলা ছিলেন ওগুলাই, সেগুলো তো সেকেন্ড পার্টটা কি জাস্ট। বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, এগুলো তো থিওরি গেল। আর আরেকটা জিনিস যেটা, পরমাণুর মধ্যে যে প্রোটন নিউট্রন আছে, ঠিক আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, মনে করো ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, তাহলে তোমার একটা ভর পাওয়ার মানে প্রোটনের ভর জানো, তাই না? ইলেকট্রনের ভর জানো। মনে করো প্রোটন আছে, একটা প্রোটনের ভর এমপি, আর একটা আর একটা নিউট্রনের ভর মনে করো এম এন। এরকম প্রোটন আছে হচ্ছে এনপিটা, আর নিউট্রন আছে মনে করো এন এনটা। তাহলে টোটাল ভর কত আসলো আমার? পরমাণুর টোটাল ভর কত আসলো নিউক্লিয়াসের? একটা প্রোটনের ভর ইন্টু টোটাল প্রোটন সংখ্যা, একটা নিউট্রনের ভর ইন্টু টোটাল নিউট্রন সংখ্যা, তাই না? বুঝছো? আর আমরা কি জানি, ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে এটা সি দিয়ে গুণ করে দিলে একটা এনার্জি পাবো, তাই না? এই এনার্জিটা কি করছি, থিওরিটিক্যাল না? থিওরিটিক্যাল ক্যালকুলেশন করে এনার্জিটা পাইছি না? বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ ভাইয়া। এক্সপেরিমেন্ট করছি আমরা, এরপর এক্সপেরিমেন্ট করে দেখছি কি, যে এনার্জিটা আসছে এটা থিওরিটিক্যাল এনার্জি থেকে কম। তাহলে বাকি এনার্জিটুকু গেল কই? বাকি এনার্জিটুকু আমার এই নিউক্লিয়াস গুলাকে বাইন্ড করতে একটা এনার্জি লাগে, বাইন্ড করতে গেছে, এটারে বলে বাইন্ডিং এনার্জি। বুঝা গেছে? বুঝা গেছে নাকি যায়নি? হ্যাঁ ভাইয়া, বুঝেছি। বাইন্ডিং এনার্জি তার মানে থিওরিটিক্যালি একটা ক্যালকুলেট করি ইকুয়াল টু এমসি স্কোয়ার দিয়ে, এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্টের ভ্যালুটা একটু কম আসে, মানে থিওরিটিক্যালি যেটা ক্যালকুলেট করছি তার কিছু অংশ এই পরমাণুগুলোকে বাইন্ড করতে নিজেদের সাথে একটা এনার্জি লস হয়, ওই এনার্জিটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। ঠিক আছে? আচ্ছা, এক এ এম ইউ কে তুমি যদি এনার্জিতে কনভার্ট করো, তাহলে 931 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাওয়া যায়। এটা মনে রাখবা। বুঝছো নাকি বুঝো নাই? আমি নেক্সট দিন ম্যাথে চলে যাবো, আপাতত এই পর্যন্ত। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ভাইয়া, এই পিডিএফ দিস, ওইটা একটু দেখেন না। আচ্ছা, ওইটা নেক্সট দিন দেখি, আজকে আর ভালো লাগতেছে না, মাথাটা ব্যথা করতেছে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। আর আমি কি ভাইয়া এটা ই রেকর্ডটা, আর এটা ভাইয়া কি দিয়ে দিব? স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ ভাইয়া। পিডিএফ এটা মনে হয় করা যায়, পিডিএফ দিয়ে দিব এটা। হ্যাঁ ভাইয়া, দিয়ে দেন। তো দেখি এটা পিডিএফ কেমনে করে, এটা কি করা যায় নাকি, আমি শিওর না। বা ই করে আমি তাহলে একটা স্ক্রিনশট নিই, ওই যে আপনি যে ওই যে একটা লিখলেন না, ওই আপনার হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওইটা একটু স্ক্রিনশট নিব উপরে। এটা কোনটা? না ভাই, এটা না, এটা? উপরে। হ্যাঁ ভাই, এটা দাঁড়ান। কই হ্যালো, এটা না তো ভাইয়া। হ্যালো। হ্যাঁ, কোনটা? হ্যাঁ ভাই, এইটাও না। নিচে ভাইয়া ওই যে একটা ছিল না, ওই যে কি জানো, নামটা যেন, ভাই, ওটা তো আসছিল, উপরে আছে মনে হয় ভাই। জিনিসটা কি, নাম কি? নাম না বললে আমি বুঝবো কেমন?
উপরে আছে বোধহয় ভাই, একটু উপরে যান। উপরে তো ইলেকট্রনের এগুলা। আচ্ছা ভাই, এটা ভাই ওই যে ই করা বক্স করা যায়। এটা এইটা না ভাই, এটা তো আসছিল আপনি মানে নিচে রেখে আসছিলেন। এটা হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, এইটা। এটা তো কতবার আসলো। হ্যাঁ ভাই, অবশ্যই নামটা মনে ছিল না। আচ্ছা আজকে পর্যন্ত, আজকে অনেক লম্বা হয়ে গেছে। ভাই এই রেকর্ডটা তাইলে দিয়ে দিয়েন এখনই, আমার আবার ঠিক আছে। পড়তে হবে। আচ্ছা, আমি পরশুদিন পড়াবো আবার। হ্যাঁ ভাই, তাহলে আজকে তাহলে দিয়ে দিয়েন।